হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার তোমাদের সাথে আসলাম, তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম, কারণ তোমরা জানো আমার ছোটো ছোটো শর্টস দেখেছো যে আমি এখন কাটোয়াতে আছি, মানে আমার বাবার বাড়িতে আছি। বেশ কিছুদিন হয়ে গেল এসছি, আর কয়েকটা দিন থাকবো, তারপরে বাড়ি যাব। তো এসছি তার কারণ হচ্ছে মানে এখন যেহেতু মার্চ মাস পড়ে গেছে, মানে এখন আমার 7 মাস চলছে। তো এরপরে মানে 8 মাস পড়ে গেলে আর মানে জার্নিং করাটা ঠিক হবে না। আর ডাক্তার আমাকে অনেকটা মানে সাবধানে থাকতে বলেছে। দাঁড়াও। তো সেই জন্য এখন এই মাসটাতে আমি এখন এখানেই আছি, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে একটা ছোট্ট আপডেট দিতে আসলাম। মানে এখন এই 7 মাসে পড়ে মানে ইদানিং প্রচণ্ড মানে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে সেরকম কিছু না, মানে ডাক্তার আগে লাস্ট মান্থে আমি যে ডাক্তার দেখিয়েছি, তখন ডাক্তার আমাকে অনেকটা সাবধানে থাকতে বলেছে। মানে যেহেতু এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি, অনেক কথা আছে, সেগুলো তোমাদেরকে আফটার ডেলিভারি তোমাদের সাথে শেয়ার করব। মানে কি ঘটনা ঘটেছিল কি না, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন একটুখানি সেই কথাগুলো সাসপেন্স থাক, ঠিক আছে। তো যেটা বলার জন্য আজকে এসছি, দাঁড়াও। ওদিকে মেয়ে কার্টুন দেখছে, সাউন্ডটা কমিয়ে দিলাম, নাহলে কপিরাইট আসতে পারে। তো যেটা বলছিলাম, তো এখানে আসার আগে থেকেই মানে বাড়ি থেকেই মানে আমার প্রচণ্ড পরিমাণে গোটা শরীরে ইচিংয়ের প্রবলেম শুরু হয়েছে। মানে এই যে হাতের কবজিগুলো আছে না, এই যে শিরাগুলো দেখছো, এই যে শিরাগুলো দেখতে পাচ্ছ কি না জানি না, এই শিরাগুলো হাতের কবজি, যে এই শিরাগুলো পায়ের মানে গোড়ালি কাছে যে পোর্শনটা, পুরো পায়ে হাতে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় ইচিং প্রবলেম হচ্ছে। মানে প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছে। আর ডাক্তার আমাকে এই মাসে অনেক ওষুধ দিয়েছে, প্রায় 7টা ওষুধ দিয়েছে। তো জানি না এখন কি থেকে হচ্ছে এই ইচিংয়ের প্রবলেমটা। আমি ইউটিউবে সার্চ করেছি, বাট সঠিক মানে ইয়েটা আমি পাইনি। মানে অনেক ভিডিওতে অনেক রকম বলছে, তো বাট আমার কি থেকে হচ্ছে, অনেক রকম সিমটমস বলছে যে কীভাবে মানে কেন এই ইচিংয়ের প্রবলেমটা হয়, ঠিক আছে। তো আমি বুঝতে পারছি না যে আমার কি কিসের জন্য হচ্ছে। তো তোমরা যদি এটা কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও যে হাঁপিয়ে যাচ্ছি, যে প্রেগনেন্সির লাস্টের দিকে এরকম ইচিং প্রবলেমটা হয় কি না, এটা কি নর্মাল না অন্য কিছু জন্য এটা হতে পারে। তারপরে পেটের যে সমস্যাটা আমার প্রথম থেকে ছিল, প্রথম 3 মাস আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি। পেটের মানে মানে পটির যে সমস্যাটা, তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো এখন সেটা অনেক মানে কী বলবো, পুরোপুরি নর্মাল হয়ে গেছে। তো সেগুলোও হয়েছে। তারপরে কি বলবো, মানে অনেক রকম প্রবলেম হচ্ছে। মানে তোমাদেরকে কীভাবে যে বলবো আমি সেটা ভেবে পাচ্ছি না। তারপরে পেটের কাছে অনেক সময় একটু জ্বালা জ্বালা করছে। এবার মানে কি বলো তো, মানে প্রত্যেকটা প্রেগনেন্সিতে মানে প্রত্যেকটা মায়ের কাছে আলাদা আলাদা হয়, ঠিক আছে। আমার মেয়ের বেলাতে এবার তোমরা বলবে যে তোমার তো একবার হয়ে গেছে, তাহলে তুমি এরকম কেন করছো। এরকম কেন করছি কারণ আমার মেয়ের বেলা একরকম সিমটমসগুলো ছিল, একরকম মানে কাটিয়েছি। মানে আমি এই প্রেগনেন্সিতে মানে আমার সেকেন্ড প্রেগনেন্সিতে যে পরিমাণে কষ্টটা পাচ্ছি শারীরিক দিক থেকে, আমার মেয়ের বেলা কিন্তু এত কষ্ট আমি পাইনি। আমার মেয়ে কিন্তু এতটা কষ্ট দেয়নি। জানি না এবারে কি আছে ভাগ্যে। তো মেয়ের বেলায় আমি প্রথম থেকেই খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, আবার মানে বমিও করেছি। প্রায় 5 মাস পর্যন্ত আমি বমি করেছি, ঠিক আছে। কিন্তু এবারে আমার বমিটা হয়নি, তবে বমি বমি ভাব হয়েছে, মানে বমিটা হয়নি, ঠিক আছে। মানে কষ্ট হয়েছে প্রথম 3 মাস, আমি কিচ্ছু খেতে পারিনি, ভাত তো খেতেই পারিনি। আমি এইটা সেটা খেয়ে, এমনকি দুপুরবেলা যে ভাতটা খেতে হয় সে ভাতটাও আমি খেতে পারিনি। দুপুরবেলাতেও আমি এটা সেটা খেয়ে আমি কাটিয়েছি।
মানে এরকম গেছে, মানে 3 মাস। তার ওপর আবার ভাবো খেতে পাচ্ছি না, তার ওপর আবার ওই যে একটা গন্ধের প্রবলেম আমার মানে এখনও আছে। আর প্রথম 3-4 মাস তো প্রচণ্ড পরিমাণে ছিল, প্রচণ্ড গন্ধের একটা প্রবলেম ছিল। কিছুর স্মেল আমি নিতে পারতাম না, না রান্নার স্মেল তো একদমই নিতে পারতাম না। আশেপাশে কোথাও যদি রান্না হতো, ফোড়নের গন্ধ, ভাতের গন্ধ, সমস্ত রকমের গন্ধ, মানে এমনকি তোমাদেরকে বললে তোমরা হাসবে, রান্নাঘরে যে রান্না হয়, রান্নাঘরের যে একটা স্মেল থাকে, তোমরা জেনে থাকবে, রান্নাঘরের একটা গন্ধ থাকে, সেই রান্নাঘরের গন্ধটাও আমার সহ্য হতো না, এরকম ব্যাপার। ঠিক আছে, মানে অন্য কোনো গন্ধটা আমার লাগতো না, কোনো সুগন্ধ গন্ধ, কোনো রকম গন্ধ, ওই একটা বিচ্ছিরি টাইপের একটা অদ্ভুত একটা গন্ধ আমার সবসময় নাকের মধ্যে ঘুরতো। এখন সেই প্রবলেমটা গেছে। এখন রান্না আশেপাশে হলে আমি যখন নিজে রান্না করি তখন অতটা হয় না, যখন মা রান্না করে বা আশেপাশে কোথাও রান্না হয় তখন সেই কষ্টটা হয়। ভাতের গন্ধ, আমি যখন ভাত করি তখন সে গন্ধটা পাই না, যখন মার গালি তখন একটু লাগে করে, মানে নাকে এসে লাগে। তবে মা যখন ওখানে থাকে বা এখানে রান্না করে, ভাতটা করে, তখন একটুখানি গন্ধটা আমার এসে লাগে। আর ডালে গন্ধ একদমই, আর ডাল আমি এখনও পর্যন্ত ডাল আমি ছুঁতে পারিনি। আশা করি আমি ডাল হয়তো জীবনেও ছুঁতে পারবো না, এটা হয়তো আমার এখন মনে হচ্ছে, পরবর্তীকালে কি হবে জানি না। কারণ এখন ডালটা না খেলেও এরপরে ডালটা খাওয়াটা খুব দরকার। ডালটায় প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আছে, বাট ডালটা আমি খেতে পারছি না। ডিমেরও প্রবলেম হতো আমার প্রথম থেকে, তবে এই 6 মাসের পর থেকে আমি ডিমটা অল্প অল্প করে খাওয়া শুরু করেছি। মানে ডিম সেদ্ধ, যেটা আমি আমার মেয়ের বেলায় রোজ খেয়েছি ডিম সেদ্ধ, সেটা আমি এবারে খাইনি ডিমটা। মানে ডিমের ঘাটতিটা আমার প্রচুর পরিমাণেই রয়ে গেছে। মানে ডিমে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রোটিন আছে, ভিটামিন বলছি প্রোটিন আছে। মানে কথা বলতে বলতে আমি না একটু তাড়াতাড়ি কথা বলি, ঠিক আছে, তো হাঁপিয়ে যাচ্ছি এবার না, প্রচণ্ড পরিমাণে হাঁপ লাগছে মানে কথা বলতে বলতে। আর এখানে এসে মানে মা তো আমাকে কিচ্ছু করতে দেয় না, ঠিক আছে, কিচ্ছু করতে দেয় না, সমস্ত দিন সারা দিন শুয়ে বসেই কেটে যাচ্ছে আমার। তো ব্লগ দিতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে সাথে একটু এই আমার প্রবলেমগুলো শেয়ার করি। কি বলবো আর, মানে অনেক রকম প্রবলেম, মানে যেগুলো আমার হতো না সেগুলো আমার হচ্ছে, এরকম যেগুলো আমি খেতে ভালোবাসতাম না সেগুলো আমি এখন খাচ্ছি। মানে আমি সবজি ছোটোবেলা থেকে বড় হয়েছি, এত বড় হয়েছি, বিয়ে হয়ে যাওয়াও পর্যন্ত, বিয়ের পরেও আমি ভালো করে সবজি খেতাম না। হ্যাঁ, আমার শাশুড়ির কাছে যখন থাকতাম তখন উনি একটু সবজিটা পছন্দ করে, তো ওখানে টুকটাক সবজিটা খেতাম। বাট আমার মেয়ে যখন হয়, মানে মিঠি যখন হয়, তখনই আমি সবজি কিন্তু খাইনি সেরকম পরিমাণে, খাইনি বলতে গেলে। শাকটা খেতাম, খুব কষ্ট করে খেতাম, এরকম ব্যাপার ছিল। আর এই প্রেগনেন্সিতে, মানে সেকেন্ড প্রেগনেন্সিতে আমি প্রচুর পরিমাণে, আর প্রথম দিকে আমার শীতকালটা পড়ে গেছে, রোজ রোজ আমি সবজি খেয়ে গেছি, ঠিক আছে, রোজ সবজি খেয়েছি, বরকে আনাতাম সবজি, সমস্ত রকম সবজি আনাতাম। এমনকি আমি শাক দিয়েও মানে সবজি রান্না করে খেয়েছি, ফুলকপি দিয়েও, সমস্ত রকম ভেজিটেবলস একটা তরকারিতে দিয়ে মিক্স সবজি যেটা বলে সেরকম করে খেয়েছি। পালং শাকের মানে সবজি দিয়ে হয় না, শীতকালে ভীষণ ভালো লাগে, সেগুলো খেয়েছি। সবজিটা প্রচুর পরিমাণে খেয়েছি, মানে যেগুলো খেতে পারতাম না সেগুলোও পর্যন্ত খেয়ে নিয়েছি। তারপরে ফলও খেয়েছি, ফলটা আমার বরাবরই একদমই পছন্দ না ফল খাওয়াটা, তবু খেতে হয়েছে, যেহেতু আমি প্রথম থেকে ভাত, মানে সমস্ত রকম সবজি টবজি এগুলো খেতে পারতাম না। এমন কি বলবো, রুটি গন্ধটাও আমার সহ্য হতো না, ঠিক আছে, রুটি আমাকে করতেই হতো। মানে আমার তো লিটারেলি চিন্তায় পড়ে গেছিলাম, ঠিক আছে, তখন 3 মাস, ওই 3 মাসের টাইমে আমি কাটোয়ায় এসেছিলাম, তখন আমি চিন্তা করতাম আর ভাবতাম যে আমি তো এখন আছি, আবার তো আমাকে চলে যেতে হবে, এখন তো মা করে দিচ্ছে সমস্তটা। তখন মানে আমি মিঠিকে, মানে আমার প্রেগনেন্সি যে খবরটা পেয়েছি তার আগে মিঠিকে আমি রোজ ডিম সেদ্ধ খাওয়াতাম, ঠিক আছে, রোজই। তো আমার ওই যে ডিমের যে একটা গন্ধ হয়ে গেল না,
তো সেখান থেকে আমি আমার মেয়েকেও ডিম সেদ্ধ খাওয়ানোটা বন্ধ করে দিয়েছি। কারণ ওই যে আমার মেয়ে না গোটা গোটা ডিম কামড়ে কামড়ে খায় না, ওটাকে কী করতে হয়, মানে সেনে জল দিয়ে একটুখানি পাতলা পাতলা করে চকচকে করে ওটাকে ও খাওয়াতে হতো, সেটা ও খেত। তো সেটা বন্ধ করে দিয়েছি, এরকম ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন চিন্তা হতো যে আমার মেয়ে, আমি নিজে না খাই, না খেয়ে আমি পড়ে থাকবো, জলমুড়ি খেয়ে পড়ে থাকবো, আমার মেয়েটাকে তো খাওয়াতে হবে, আমার মেয়েটাকে তো ওখানে খাওয়ানোর কেউ নেই। তোমরা জানো যে আমি ওখানে এখন সেপারেট আছি, একা থাকি। আমার বর তো সকালবেলা বেরিয়ে যায়, আর আমার বরের ক্ষমতা নেই আমার মেয়েকে খাওয়ানোর ক্ষমতা শুধুমাত্র আমার মায়ের আছে, আর আদারওয়াইজ কোনো ব্যক্তির নেই। আমার বাবাও পর্যন্ত পারে না আমার মেয়েকে খাওয়াতে। ঠিক আছে, তো আমি কি করে খাওয়াবো? এই গন্ধগুলো আমি কি করে নেব? আমার মেয়েকে ডাল খাওয়াতে হবে, তাহলে আমি কি করে ডাল রান্না করব, কি করে আমি তরকারি রান্না করব? আমার বরকেও খেতে দিতে হবে, আমি না খেয়ে থাকি, ও তো অফিস যাবে, ও তো রান্নাটা করে দিতে হবে, মানে এইরকম চিন্তা হতো। তবুও সে কষ্ট করেই নাকে গন্ধ নিয়ে আমাকে করতে হতো। কী করবো? ও রান্না করতাম, বমি আসতো, মানে বমি তো হতো না, বমি যদি আসে, বমি যদি হয়ে যায় তার একটা শান্তি, কিন্তু বমি করতে যাচ্ছি, হচ্ছে না, এটা একটা ভীষণ পরিমাণে অস্বস্তিকর ব্যাপার। তার ওপর আবার খুবই সমস্যা তো রয়েছে। সে যে কী সমস্যায় আমি ভুগেছি 3-4-3.5 মাস পর্যন্ত, মানে কি বলবো, এরকম সমস্যা যেন কোনো প্রেগনেন্সি টাইমে কোনো মায়ের সাথে এরকম যেন না হয়, এটাই বলার। তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে তুমি তোমার অ্যাকচুয়াল সিমটমসগুলো আমাকে বলো, আমাদেরকে শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সি প্রথম থেকে যে অ্যাকচুয়াল যে সিমটমসগুলো ছিল বা এখনও যে চলছে যেগুলো, সেগুলো আমি তোমাদের কিন্তু আজকে সমস্তটাই শেয়ার করে দিলাম। ঠিক আছে, এবার তোমরা বলবে যে এই প্রেডিকশন করবে। দেখো, প্রেডিকশনের ব্যাপারে আমি এটাই বিশ্বাস করি যে অনেক মা হতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মা হতে পেরেছি। আমাদের কোনো রকম প্ল্যানিং ছিল না, এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। ঠিক আছে, লজ্জার কিছু নেই, ঠিক আছে, হয়ে গেছে, অজান্তেই মা হয়ে গেছি। তো এটা একটা আমার কাছে ভীষণ পাওয়ার। ঠিক আছে, প্রেডিকশন আমি করতে চাই না, যা কপাল আছে তাই হবে, কারণ আমাদের কোনো তো প্ল্যানিং ছিল না, তাই না? আমরা আমাদের মেয়েকে নিয়েই মানে বেঁচে থাকতে চেয়েছি, সে জায়গায় দাঁড়িয়ে আবার একজন আসছে, আর কয়েকটা দিন পড়ে আছে, তারপরেই আরেকজন চলে আসবে আমাদের মাঝে। তো সে যেই আসুক, ছেলে মেয়ে যেই আসুক, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। দেখো, ছেলে হলেও তাকে খাওয়াতে পড়াতে হবে, মেয়ে হলেও তাকে খাওয়াতে পড়াতে হবে, দুজনকেই মানুষ করতে হবে। ছেলে হলে কি ছেলেকে কি এক্সট্রা কিছু করে মানুষ করার আছে কি? নেই তো, তাকেও পড়াতে হবে, তাকেও খাওয়াতে হবে, তাকেও সমস্তটা করতে হবে। ঠিক আছে, তো মেয়ে আর ছেলে আলাদা হয়, বরং একটা ছেলে থেকে এখনকার দিনে একটা মেয়ে মানে এগিয়ে, সেই দিক থেকে বিচার করলে। হ্যাঁ, ছেলে হলে একটাই প্লাস পয়েন্ট, যে বংশ পাবে। ঠিক আছে, বংশ পাওয়া, এটাই হচ্ছে একটা ছেলে মেয়ের মধ্যে তফাৎ। কিন্তু এদিক থেকে ভাবতে গেলে একটা মেয়েকেও যেভাবে মানুষ করতে হয়, একটা ছেলেকেও সেভাবেই মানুষ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ওইসব কিন্তু আমি ভাবি না, তবে এই হচ্ছে ব্যাপার। আর এখন খুবই একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার এই মাসে ডাক্তার দেখাতে যখন যাব, তখন এইসব প্রবলেমগুলো বলবো। আর এই দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, কারণ এই যে পাশে যে ব্যাপারটা, মানে মেয়েদের তলপেটের নিচে, মানে থাইয়ের দুই পাশে একটা অদ্ভুত টাইপের একটা ব্যথা। ঠিক আছে, মনে হচ্ছে যেন আমাকে কে মেরেছে, এরকম টাইপের। তারপরে পেটে তো মাঝে মাঝে শোয়া, এই কাতে শুয়ে এই পাশ দুটো এত যন্ত্রণা, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো কোনো প্রবলেম না। তবে একটা মা যখন এগুলো সহ্য করে, তখন তার সেই মায়ের কাছে এগুলো প্রবলেম। ঠিক আছে, এই ইচিংয়ের প্রবলেমটা আমার কেন হচ্ছে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ডাক্তারের সাথে তো অবশ্যই আমি এই ব্যাপারটা শেয়ার করবো যে ইচিং প্রবলেমটা আমার হচ্ছে, কেন হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের এই মানে ভিডিওটা আমি হঠাৎ করে বানালাম, মানে ইচ্ছে করলো যে আমার যে প্রবলেমটা
যে সিমটমসগুলো প্রথম থেকে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকদিন ধরে বলছিলে, অনেকেই কমেন্ট করছিলে। এরপরে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আস্তে আস্তে, ঠিক আছে। এরপরে তোমাদের সাথে আমি কেনাকাটা অনেক কিছু করার আছে, সেগুলো শেয়ার করব। এখনও কিছু অর্ডার করা হয়নি, কারণ এবার আস্তে আস্তে সমস্ত জিনিসটা গুছিয়ে নিতে হবে। কারণ যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি, মানে কখন কি হবে আমি জানি না, ঠিক আছে। তো একটুখানি রিস্কের ব্যাপার আছে আমার জন্য, ডাক্তার বলেই দিয়েছে। একটু অনেকটা সাবধানে আছি। আর কদিন পরে আবার আমি বাড়ি চলে যাব। তো তারপরে আবার মাও আমার কাছে চলে যাবে, কারণ 8 মাস 9 মাস পরে যাবে। তো একা থাকাটা ঠিক হবে না, ঠিক আছে। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি যে যে জিনিসগুলো তোমাদের সাথে এরপরে শেয়ার করব, ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। খুব ইন্টারেস্টিং মানে ব্লগ আসবে এরপরে, আস্তে আস্তে আমি শেয়ার করব তোমাদের সাথে। বুঝতেই পারছো এখন শরীর এই আছে ভালো, এই আছে খারাপ। তো সবসময় ক্যামেরা অন করে ব্লগ করাটা পসিবল হয় না, বাট যেগুলো আমার জন্য যেই জিনিসগুলো শেয়ার করাটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই সব জিনিসগুলো আমি শেয়ার করব। একটুখানি সময় দাও, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এরপরে হসপিটাল ব্যাগের জন্য কি কি কেনাকাটা করব, আমার ছোট্ট বেবিটা যে আছে তার জন্য কি কি কেনাকাটা করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটুখানি পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।